We are live, Onjita. সুপ্রভাত সকলকে। শুভ রবিবার। আমি অঞ্জিতা। আহ্বা রিডার্স এবং রাইটার্স ক্লাব এবং এক্সেলের বুকসের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের এই অনলাইন আলোচনা যে বইটিকে কেন্দ্র করে, সেই বইটির নাম লুসি ও প্যারাবোলার সংঘাত, যা লুসি সিরিজের তৃতীয় বই। সম্প্রতি এক্সেলের বুকস থেকে প্রকাশিত এই বইটি বিজ্ঞান, দর্শন এবং কল্পনার মিশেলে পাঠকদের নিয়ে যায় এক নতুন জগতে। আজকে লেখক আনন্দজিৎ গোস্বামীর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। কলকাতার এসআরএফটিআই থেকে সম্পাদনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করে বিপ্লব গোস্বামী একাধিক চলচ্চিত্র, তথ্যচিত্র এবং টেলিভিশন সিরিজ সম্পাদনা, রচনা এবং পরিচালনা করেছেন। তার কাজ টরন্টো, কলকাতা এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। সম্প্রতি চিত্রনাট্যকার হিসেবে তার অন্যতম কাজ হিন্দি চলচ্চিত্র লাপাতা লেডিজ। কিরণ রাও পরিচালিত এবং আমির খান, কিরণ রাও ও জ্যোতি দেশপান্ডে প্রযোজিত এই ছবি 2024 সালে মুক্তি পায় এবং দেশে বিদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে এবং মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে। 2025 সালে লাপাতা লেডিস 97তম একাডেমি পুরস্কার অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও এই ছবি আলফাতে 10টি বিভাগে পুরস্কার অর্জন করে, যেখানে বিপ্লব গোস্বামী সেরা মৌলিক কাহিনী পুরস্কার পান। তার অসামান্য গল্প বলবার ক্ষমতা তাকে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতা এবং লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবারে আসবো আজকের আলোচ্য বইয়ের লেখক আনন্দজিৎ গোস্বামীর কথায়। তিনি মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের অধ্যাপক এবং সাস্টেইনেবিলিটি সায়েন্স বিষয় খুবই জনপ্রিয় একটি বই লুসি সিরিজের রচয়িতা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর এবং চেনি স্কুল অফ অ্যাডভান্স স্টাডিজ থেকে পিএইচডি করবার পর সাহিত্য, সঙ্গীত এবং শিল্পের মাধ্যমে সাস্টেইনেবিলিটি প্রসারে তিনি কাজ করে চলেছেন। এছাড়াও তিনি শিশু এবং পশু অধিকারের উপর তার নিরন্তর কাজের জন্য হিউম্যান রাইটস কাউন্সিল থেকে পুরস্কৃত হয়েছেন। আজকে আমি আর বেশি সময় নেব না। আমি অনুরোধ করব আমাদের আজকে লেখক আনন্দজিৎ গোস্বামী এবং আজকে প্রধান অতিথি বিপ্লব গোস্বামীকে আলোচনা শুরু করবার জন্য। নমস্কার। প্রথমেই শুভ সকাল আমাদের শ্রদ্ধেয় সমস্ত দর্শক এবং পাঠক। আনন্দজিৎ গোস্বামী এবং আমাদের পরিচয় করিয়ে দিলেন যিনি অঞ্জিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আমি মূলত আমার একটা বিশেষ আগ্রহ আছে এই বই সম্পর্কে এবং যিনি লিখেছেন লেখক সম্পর্কে এবং তার চিন্তা ভাবনা সম্পর্কে আরো বিশদভাবে মানে যতটা সম্ভব জানতে চাইব, যেটা আমি আশা করি দর্শক পাঠকও জানতে চাইবেন। প্রথমেই আমি জানতে চাইব যে আনন্দজিৎ, এই বইয়ের নাম লুসি এবং প্যারাবোলার সংঘাত, এই নামকরণের পেছনে কি বিশেষ কোনো ইঙ্গিত আছে বা কোনো তাৎপর্য, বা কেন এই ধরনের নামকরণ? নামটা অ্যাকচুয়ালি লুসি নামটা মানে ইংরেজিতে যখন আমি দেবাশিসদার আমি প্রথমে যখন লিখি, প্রথমে লুসির প্রথম যে বইটা বেরোয় সেটা আমি একাই লিখেছিলাম। সেটা এল ফর লাভ, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, সি ফর ক্রিয়েটিভিটি, ওয়াই ফর ইউথ। তো সেখান থেকে এই চারটে শব্দের মধ্যে থেকেই বোঝা যায় যে এটা কোন দিকে ইঙ্গিত করছে বইটা। এবং পরবর্তীকালে যখন ক্রমশ 1 নম্বর বই 2 নম্বর বই থেকে দেবাশিস দা আমার সাথে যোগদান করে এই জার্নিটাতে, এই সফরে, আমরা বিভিন্ন সময় এবং যেটা অঞ্জিতা বললো, আমরা বিশ্ব ভাবনা, দর্শন, বিজ্ঞান, মানে কল্পবিজ্ঞান মানে যে শুধু গ্যাজেট না, কল্পবিজ্ঞান মানে যে শুধু রোবট না, কল্পবিজ্ঞান মানে যে শুধু এলিয়েন না, এই ধারাটা ধরার একটা প্রয়াস এটা আছে। এবং সেই কারণে কল্পবিজ্ঞান মানে অনেকগুলো অনাহুত অনেকগুলো অনুভূতি, যেগুলোকে ধরার প্রচেষ্টা হচ্ছে এই লুসি সিরিজটা। এবং সেটাতে একটা গল্পের মাধ্যমে প্রথম বইয়ে একটা
গল্পটা এগিয়ে চলে। তারপর দ্বিতীয় বইয়ে যেরকম ভাবে একটা প্লট বিল্ড করে বিভিন্ন মিস্ট্রি আসে, সেখানে কিছু মোচড় দেওয়া হয়, সেখানে আস্তে আস্তে তারপরে বিভিন্ন দিকগুলো খুলে দেওয়া। তৃতীয়টাতে সংঘাত শব্দটা ব্যবহার করার পেছনে মূলত যেই ভাবনা চিন্তাটা আছে যে আমরা আজ বিশ্ব চিন্তা এবং বিশ্ব ভাবনার এমন একটা সন্ধিক্ষণে না, আমি আজকে সকালেই আমার ব্লগে একটা লেখা লিখেছি। এই যে স্টুডিও গিবলিটা আমাকে খুব বিব্রত করেছে। স্টুডিও গিবলির এই যে আগ্রাসন, এই যে ট্রান্সগ্রেশন, যেখানে আমার মনে হচ্ছে বারবার আমরা এখন ওদের জগতে চলে গেছি আর ওরা আমাদের জগতে এসে গেছে। এটা অনেকটা আমার কাছে একটা মেফিস্টোফেলিয়ান এক্সচেঞ্জের মতো, যেখানে মেফিস্টোফেলিস আর ফস্টিয়ান একটা একটা এক্সচেঞ্জ হচ্ছে। সেখানে মেফিস্টোফেলিসটাকে আর ফস্টটাকে সেটা সেটা মানে সেটা একটা ভাবনার বিষয়। এটা একটা সংঘাত। এই সংঘাতের জায়গাটা তৃতীয় বইটাতে ভালোবাসা, ভাবনা চিন্তা, আন্ডারস্ট্যান্ডিং, মানে একজন আরেকজনকে ঠিকভাবে চিনতে পারলো কিনা, বুঝতে পারলো কিনা, এবং সৃষ্টি, ক্রিয়েটিভিটি এবং ইউথ, মানে যুব সম্প্রদায়, আমাদের যে যৌবন, এইগুলোর একটা সংঘাতের সৃষ্টি হবে, এই মৌলিক ধারণাগুলো। এবং সেই জায়গাটা থেকে নামকরণটার পেছনে এই 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 দৃষ্টিভঙ্গি, এই দর্শন প্রক্রিয়াটা কাজ করেছে দেবাশিস দার আমার মধ্যে। বিপ্লব, তোমাকে আনমিউট করতে হবে। বিপ্লব, আনমিউট করো। হ্যাঁ, দুঃখিত। খুবই ভালো লাগলো, সুন্দর একটা ব্যাখ্যা এবং তার ভাবনা চিন্তা সত্যি উৎসাহিত করে। এবার মিস্টার ড্যাং সম্পর্কে যদি একটু আপনি মানে আমাদের বলেন। আমরা সবাই জানি বা বুঝি যে স্রষ্টার মধ্যেই চরিত্র লুকিয়ে থাকে বা একাকার হয়ে ওঠে হয়তো। সেই বিষয়ে যদি, তাহলে আমরা হয়তো জানি না, আমি একটু আপনার মুখ থেকে শুনলে জানতে পারবো যে ড্যাংকে কিছুটা জানতে পারলে কি আপনাকেও জানতে পারবো। হ্যাঁ, মানে শুধু ড্যাং না, ড্যাং, জ্যাকব, লুসি, মধ্যম, সবগুলো আমার মধ্যেই আছে। আমার মধ্যেই এদের বিচরণ। এবং ড্যাংয়ের নামটার পেছনে অ্যাকচুয়ালি একটা একটু বলিউডিশ কমিকও আছে। আমি তোমাকে আমার মানে ঐতিহাসিক ভাবে যদি বলি, আমি সিনেমা খুব দেখি, সব রকম সিনেমা, এবং অবভিয়াসলি মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তের সিনেমাই আমাকে খুব মানে আকর্ষিত করে। আজ থেকে না, যখন কলকাতায় ছিলাম, তারপরে আমি একসময় ভেবেওছিলাম SRFT এর পরীক্ষাটা দেব। সেটা আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি সিনেমা করতে চেয়েছিলাম খুব, কিন্তু সেটা হয়ে ওঠেনি আর। তা ড্যাং এর রেফারেন্সটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওই কর্মা সিনেমাটায় যখন প্রথম আমি ছোট বয়সে অনুপম খেরকে দেখেছিলাম, হ্যাঁ, সুভাষ ঘাইয়ের ওই আচ্ছা, চরিত্রটায়, সুভাষ ঘাইয়ের চরিত্রটায় অনুপম খেরকে দেখা, তা হয় না, একটা একটা শিশু শিশু মনে একটা সিনেমার তো একটা বড় প্রভাব থাকে। তা ওই চরিত্রটাকে দেখার পর আমার মনে যেটা হয়েছিল, আচ্ছা মানে ড্যাং মানে কি এরকমই হয়? আর এই নামটা ড্যাং কেন হলো? মানে অন্য এর পেছনে রাজনীতিটা কি, কেন এরকম একটা লোক? এবং তুমি যদি খুব মানে গভীরভাবে ভাবো ব্যাপারটাতে, এটাতে একটা একটা রেশিয়াল একটা, কিন্তু একটা লিঙ্গুইস্টিক একটা রেশিয়াল হেজিমনি খুব সাইলেন্টলি সারেপ্টিশিয়াসলি কাজও করে আমরা যখন সৃষ্টি করি। আমি কোথাও গিয়ে আমি কোথাও গিয়ে বিশ্ব ভাবনা চিন্তার এই যে সংঘাতগুলো একটা নামকরণের পেছনে সেই চরিত্রটার কিছু প্রিজুডিসেসও থাকে। সেই চরিত্রগুলোকে আমরা, যেটা মহাভারত পড়তে গিয়ে আমাদের বারবার আমরা সেইগুলোর সম্মুখীন হই। একটা চরিত্রকে যে বিভিন্ন ভাবে দেখা, তার কোনো চরিত্রই অ্যাকচুয়ালি সত্যি হয়ে ওঠে না, কিন্তু আবার সত্যিও। তা ড্যাং কিছুটা আমার প্রতিফলন তো অবশ্যই, কারণ আমার মনে হয়, যে জন্য আমি ওই প্রথমেই মেফিস্টোফিলিস আর ফস্টিয়ান এক্সচেঞ্জের আজকে উদাহরণটা দিলাম, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তাদের জীবনধারায় এই সন্ধিক্ষণটার মধ্যে দিয়ে যায়, যেখানে একটা মেফিস্টোফিলিস আর ফস্ট, তাদের মধ্যে এই সংঘাতটা সবসময় চলতে থাকে। ড্যাং সেরকম একটা দিক, আমার মনেরই একটা দিক, এবং সে তার সেই
তার একটা তার একটা বিশ্ব ভাবনার প্রতি তার একটা ধারণা আছে। সে একভাবে বিশ্বটাকে দেখতে চায়, এবং যেখানে আমি খুব মানে লুসি প্রথম থেকেই তার পরবর্তীকালে যেইভাবে গল্পটা এগিয়েছে, আমি একটা ডিস্টোপিক একটা সিচুয়েশন সম্পর্কে বলেছি। আবার পাশাপাশি একটা স্বপ্নর ব্যাপারও আছে। লুসি স্বপ্নই তো দেখছে, স্বপ্নগুলো স্বপ্নগুলো সত্যি হতেও পারে, সত্যি নাও হতে পারে। ড্যাং তাই থাকতেও পারে, নাও থাকতে পারে। ড্যাং ড্যাং আছে আবার নেইও। তা হ্যাঁ, ড্যাং ড্যাং কিছুটা আমার মধ্যে যেটা আছে আবার নেইও। বাহ! আরেকটা জিনিস মানে অফকোর্স এই ড্যাং এর সম্পর্কে বলার মধ্য দিয়ে অলরেডি বলা হয়ে গেছে। তবুও লুসির যে চরিত্রায়ন বলবো, তাতে মানে আপনার লুসির মধ্যে মিশে যাওয়ার কতটুকু রয়েছে? বা একই সঙ্গে ড্যাং এর দৃষ্টিভঙ্গি থেকে দেখা যে ফিলোসফি, যে ভাবনা, যে বিষয় আপনাকে বলবো চঞ্চল করে দিচ্ছে, তার জন্যই তো একটা সৃষ্টি। সেরকমই লুসি, আপনার মনের কোন দিক থেকে লুসি বেরিয়ে আসে, তৈরি হয় লুসি? আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যদি এইভাবে দেখি, আমি লুসিতেই আছি, লুসিতে থাকতেই ভালোবাসবো অথবা ভালোবাসি, যেটা একটা আদর্শবাদী জায়গা থেকে মনটা হয়তো সেখানেই থাকতে চায়, কিন্তু ড্যাংরা অচিরেই আমাকে ঘিরে ফেলে। আমি যদি আমার মনটাকে আমি যদি আমার মনটার সাম্রাজ্যটাকে ভাবি, সেই সাম্রাজ্যর প্রতি অবলোকন করি এবং তার অভিপ্রায়গুলোকে যদি আমি দেখি, তার যে প্রতিফলনটা আসে আমার মাথায় এবং আমার মনে মাঝে মাঝে, আমি হয়তো লুসির সাম্রাজ্যে থাকতে আদর্শ চিন্তায় পছন্দ করি। ড্যাং এসে যাচ্ছে অচিরেই, সেই জন্য আবার ওখানে ড্যাং এর সাথে আমার একটা সংঘাত। লুসি ও প্যারাবোলার সংঘাত নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তার বিষয় সম্পর্কে বেশি একটা না গেলেও কিভাবে তৈরি হলো এই বই, তার কনসেপ্ট, এবং এই যাত্রার মধ্য দিয়ে পাঠক কি পেতে পারেন, সেই দিকে যদি একটু মানে বলা যায়, তাহলে আমার মনে হয় আমাদের দর্শক পাঠক যারা রয়েছেন তাদের একটা কৌতূহল বা একটা বেসিক ধারণা তৈরি হবে যে আচ্ছা, আমি কেন লুসি এবং প্যারাবোলার সংঘাত পড়বো বা কি পেতে পারি, মজার হোক বা ফিলোসফি হোক, বা কোন দৃষ্টিভঙ্গির কথা আমরা বুঝতে পারি। এই ব্যাপারে যদি একটু আলোচনা করেন ভালো হয় মনে হয়। লুসির যাত্রাটা অ্যাকচুয়ালি কত 22-25 বছরের হবে। লেখাটা হয়তো বেরোয় একটা একটা সময়কালে। তুমি আমার থেকে অনেক বেশি জানো, তুমি এতগুলো ছবিতে না না কাজ না, করেছো। কিছু নয়, ওরকম কিছু নয়। তো তো একটা লেখা বেরোয় একটা সময়, কিন্তু সেই যে জন্য আমি এই যে স্টুডিও গিবলিতে আমি আজকে দেখলাম, আমি সকালেই লিখলাম, লিখে তোমার সাথে বসছি কথোপকথনে। আমি লাস্ট 2 দিন ধরে দেখছি যে প্রচুর ডান্সার তাদের ডান্স মুভস গুলোর স্টুডিও গিবলি আর্ট ফর্ম করে ইনস্টাতে রিল বানাচ্ছে। না, এটা আমাকে অত্যন্ত অত্যন্ত চঞ্চল করে দিয়েছে। এই 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 জেস্চারটা, যারা নাচ নাচ করছে, যে এটা তো একটা যাত্রা, এটার একটা সফর আছে। এই মুহূর্তগুলো একটা একটা ধরো মুদ্রা, একটা ডান্স মুভমেন্ট অথবা একটা আহ, সেটা তো একটা জীবনের সাথে তার একটা কথোপকথন না। সেটাকে আমি এত সহজভাবে কিভাবে একটা পারফেক্ট একটা ইমেজারি ফর্মে এনে সেটাকে আমি সেলিব্রেট করতে পারি, এই অধিকার বোধটা কোত্থেকে জন্মাচ্ছে, সেটা আমাকে খুব বিব্রত করছে। এবং তখন আমি বুঝতে পারছি যে এটাতে অ্যাকচুয়ালি সবাই সবার ঘরে ঢুকে ফেলেছে এখন। তাই লুসির যাত্রাতে ব্যাপারটা হচ্ছে যে এটা আমার মনের বিভিন্ন দরজা এবং মনের বিভিন্ন কোণ, এগুলো শুধু আমার না, লুসি কিন্তু অ্যাকচুয়ালি সবার 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 প্রত্যেকটা মানুষের যাত্রাপথে। এবং আমি এখানে কোনো কোনো সমাজের ভেদ দেখছি না, আমি এখানে কোনো কোনো সামাজিক স্তরের ভেদ দেখছি না। আমার মনে হয়
প্রত্যেকটা মানুষ লুসি, প্রত্যেকটা মানুষ ডক্টর ড্যাং, প্রত্যেকটা মানুষেরই এরকম একটা তার নিজস্ব জীবনযাত্রায় এই জায়গাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এবং লুসি ও প্যারাবোলার সংঘাত করলে তাদের তাদের প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের যে সংঘাতগুলো তারা তাদের জীবনে দেখছে, বুঝছে, বলতে পারছে না, হয়তো কোনোভাবে আমি সেটা বলতে পেরেছি, আমি আমি লাকি ছিলাম, আমি আমি পেয়েছি সুযোগটা বলার। কিন্তু এই নয় যে অন্য কেউ এটা বলতে পারতো না, অন্য অনেকে হয়তো অন্য অনেকভাবে এই কথাটা বলে ফেলতেও পারে এবং বলছে। তো তাদের কথা, এটা ওই বুদ্ধদেব দাশগুপ্তর তাহাদের কথা যেরকম ছিল, তো এটা লুসি অ্যাকচুয়ালি যদি এরকম নামকরণ হতো যে তাহাদের কথা, এরকম নামও একটা দেয়া যায়, এটা তাহাদেরই কাহিনী, এটা তাহাদেরই কথা। তো তো এই জন্য এটা পড়তে হবে, প্রত্যেকটা মানুষের সংঘাতের কাহিনী। না, এটা ঠিক। এটা মানে আপনার এই লেখার মধ্যে যেটা আপনি এক্ষুনি বললেন যে প্রত্যেকেরই সংঘাতের কাহিনী, তার আশঙ্কার কথা, তার মনের কথা, তার একটা অভিব্যক্তি ধরা পড়ে। এই জায়গাতেই হয়তো একটা সাফল্য আছে এরম লেখার, এরম একটা উপস্থাপনা। এটাই হয়তো আমাদের দর্শক পাঠককে আর অনেক বেশি মানে ইন্সপায়ার করবে কিংবা মানে দর্শককে, পাঠককে উদ্বুদ্ধ করবে এরকম একটা যাত্রার মধ্যে দিয়ে যাওয়া, যেখানে ঢুকলে, যেখানে যাত্রাটা শুরু করলে মনে হয় যে এ তো আমারই সংঘাত, আমারই ইচ্ছে, আমারই অনীহার কিছু প্রসঙ্গ উঠে আসছে এই জায়গাতে। এবং যেভাবে আপনি লিখেছেন, লুসির পরিবেশ যেভাবে তৈরি হয়েছে, এটা কল্পবিজ্ঞান সঙ্গে সঙ্গে কিছু ডিটেলিং আছে, সাহিত্যের খুব নিখাদ উপাদান সব মিলিয়ে এরম পরিবেশ, খুব চেনা জানা পরিবেশ, বা বলা যেতে পারে মনের একটা পরিবেশ তৈরি হয়, সেটা অত্যন্ত মানে অত্যন্ত ভালো লাগা তৈরি করে। এবার আমি আরেকটা জিনিসও আমি জানতে চাইবো আপনার কাছে, যে লুসি তো বিভিন্ন জায়গায় চলে যায় কিংবা পাঠানো হয়, তো সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন, কারণ আমি বারবার আপনার কাছেই পৌঁছে যেতে চাইছি প্রশ্ন নিয়ে কিংবা এক একটা দিক নিয়ে, যে দিকটা আপনি যেদিকে আপনি আলো ফেলবেন আর কি। তোমাকে অন আ লাইটার নোট একটা কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। অ্যাকচুয়ালি যখন আমি লাপাতা লেডিসটা দেখলাম এবং পুরো 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 ট্রেন এবং ওই গ্রামের পটভূমি যেটা তুমি সৃষ্টি করেছো, সেটার পর আমার মনে হয়েছিল আমি লুসি অ্যান্ড দ্য ট্রেনের প্রথমটা কেন ওরম একটা পটভূমিকায় করতে পারলাম না। যদি আমি, এই যে তুমি প্রশ্নটা করছো যে লুসি বিভিন্ন জায়গায় চলে যায়, আমার মধ্যে অচিরেই কোথাও একটা, যেটা অনেকেই বলে যে কোথাও আমি রেফারেন্স দিয়েছি সেন্ট্রাল পার্কের, নিউ ইয়র্কের, তা আমার একটা, কিন্তু অনুভূতিগুলো এই 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 বর্ডারলেস, কিন্তু কোথাও আমার লুসির জিওগ্রাফিক্যাল স্পেসিংটাতে, ভৌগোলিক অবস্থানটাতে আমি ওটাকে আমার গ্রামের মৌলিকতায় কেন করতে পারিনি, এটা কিন্তু আমার বারবার মনে হয়েছে। এবং তুমি যখন এই প্রশ্নটা করলে আজকে, তখন এটা আরো মানে আমি কোনোদিন যদি এরম করতে পারি, যেমন দুপাইহাটা দেখলাম আমরা, পঞ্চায়েতটা সবাই খুব প্রশংসা করেছি, দুপাইহাটাও আমি দেখলাম। এই যে জনারটা, এই জায়গাটায় যে এই মৌলিকতাটা নিয়ে এই যে তার বিন্যাসটা, সেইটা আমি মূল ভাবনাটা ধরছি মৌলিক প্রত্যেকটা মানুষের, কিন্তু তার পরিবেশ আর ভৌগোলিক যে অবস্থানটা, সেইটাতে কিন্তু কোথাও আমি একটা নিজেকে আমি আমার নিজের লিমিটেশনটাই পাবলিকলি বলছি, আমার মনে হয়েছে যে আমি এটাকে আরেকটু ভাস্ট, আরেকটু মৌলিক করা যেতে পারে, যেটা আমি করতে পারিনি। যদিও যদিও সেরম কিন্তু নয়, সেরম আমি ছোট্ট করে আপনার
কথার উপরই বলে আবার ব্যাক করছি, সেরকম কিন্তু নয়, সেটা একটা আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সুন্দর একটা সারল্য আছে, এটা সহজ একটা পরিবেশ তৈরি হচ্ছে। লুসির দৈনন্দিন কর্মকাণ্ডগুলো খুব ডিটেল নির্ভর। আর বিষয়ের দিক থেকে তো আপনি ওরমভাবে চেয়েছেন, আগামীতে হয়তো আমরা এক্সপেক্ট করব আরেকটা দিক কি আসছে, নট নেসেসারি যে গ্রামেই যেতে হবে, পাহাড়ে যেতে হবে, শহরের দ্বন্দ্বের মধ্যেও অনেক কিছু উঠে আসবে হয়তো, এবং যেটা অলরেডি উঠে এসছে। আর সেদিকটাও যদি উঠে আসে ভালোই, যদি লাপাতা লেডিজের মতো আপনাকে ইন্সপায়ার করে থাকে তো অত্যন্ত ভালো, আনন্দের বিষয়। আর আগামীতে যদি আমরা আরো পড়ি, আরো কিছু পাই, লুসি, ড্যাংয়ের যে চিন্তা ভাবনা বলছি আমি, তো সেটা তাহলে এটা যদি একটুখানি আজকের জন্য হয়তো খুব প্রাসঙ্গিক নয়, তবুও একটা কৌতূহল তৈরি হোক আমাদের মধ্যে যে পরবর্তী কি আমরা দেখতে পাবো। চতুর্থ লুসিটা অলরেডি দেবাশিস দার আমি কাজ শুরু করে দিয়েছি, তো কাজ চলছে, এবং সেটা কাজ অনেক বাকি, সেটাকে আর অনেক ঠিক করতে হবে। তো আপাতত কাজ শুরু হয়েছে, কাজ চলছে, একটা কাঠামো দেখতে পাচ্ছি কোন জায়গাটা সেটা যাচ্ছে, চরিত্রগুলো একটা দিকে যাচ্ছে, সেটা হয়েছে, কিন্তু এখনো যেরকম হয় আর কি, অনেক রকম চিন্তা ভাবনা ঘুরছে মাথার মধ্যে, যে এই জায়গাটা আর একটু ঠিক করলে ভালো হবে, এই চলছে। তার মধ্যে কি আমরা সেই গ্রাম পাহাড় সেরকম কিছু দেখতে পাবো? সেরকম প্রযুক্তির যে জটিল যে একটা পরিস্থিতি, একটা সহজ সরল পরিবেশের মধ্যে যে একটা সংঘাত তৈরি করছে, সেরকম কিছু কি না সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া যাবে না? না, আমি তো তোমাকে বলতে পারি অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি যখন চতুর্থটা মানে প্রথমে আমি পুরোটা লিখে ফেলি, তারপর দেবাশিস দা তেও সেটাতে দেখে, এবং দেবাশিস দাও তারপর লিখতে থাকে। আমাদের প্রসেসটা এরকম যে আমি একটা গো পুরো ব্যাপারটাকে লিখে ফেলি আগে। হ্যাঁ, প্রথম যেটা আসছে মানে একদম মানে একদম খাঁটি মাটির মতন যেটা হচ্ছে সেটা লিখে ফেলি আগে। সেটা লিখে তারপরে ওটার উপর কাজ করতে করতে যেটা হয়েছে গিয়ে, চতুর্থটা কি একটা মানে এটাকে তুমি যদি ধরো একটা সাংগীতিক বিষয় হিসেবে ভাবো, তুমি নোট গুলো করতে 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 একটা নোট একটা জায়গায় পৌঁছেছে তৃতীয়তে। তা আমার কাছে অনেকগুলো সম্ভাবনা খুলেছে যে আমি কোন কোন জায়গায় গানটাকে বেঁধে গানটাকে ফেরত আসতে পারি, কোন জায়গাটায় যেতে পারি এর থেকে। ন্যাচারালি লেখার সময় মানে যেটা স্বাভাবিকভাবে হয়েছে আমার, যে আমি কিন্তু আরেকটু বেশি ডিস্টোপিয়ার দিকে গেছি লেখাটার সময়। হ্যাঁ, এবং লেখাটায় কিন্তু অ্যাকচুয়ালি চতুর্থটায় একটু মানে আমার জেনারেল রাইটিং স্টাইলে একটা মানে আমি সরলভাবে জিনিসগুলোকে লিখতেই পছন্দ করি। আমি খুব গম্ভীর শব্দ, তুমি নিজেও পড়ে সেটা বুঝেছো, কোনো গম্ভীর শব্দ কিছু ইউজ করা একদম পছন্দ করি না, ব্যবহার করা পছন্দ করি না। তো সেইটা কিন্তু বিষয়টা আরেকটু জটিল হয়ে গেছে, বিষয়টা মূল ভাবনাটা জটিল হয়ে গেছে, আহ কিন্তু তার ভৌগোলিক অবস্থানটা সারল্যীকরণ কিন্তু হয়নি। কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে যেটা আমার মনে হচ্ছে যে কেননা সেটাও করা, এখনো আমার মনে হচ্ছে যে কেননা সেটাও একটা চেষ্টা করা যায়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তাতে একটা আরো ইন্টারেস্টিং কিছু আসতে পারে, যে প্রযুক্তির যে ভয়াবহ দিক, বা আজকের সময় যে চিন্তার যে জায়গাটা তৈরি হচ্ছে, সেখানে আমাদের শহর জীবনযাত্রার মধ্যে অনেকভাবেই এই জটিলতা বহু আগেই এসে পৌঁছেছে। এখনো গ্রামের সহজ সরল জায়গায় যেভাবে মানে আমি আপনার বিষয় ধরেই বলছি আর কি, যে ধাক্কা খাচ্ছে সংঘাতটা, সেটা কিন্তু আরো শকিং। সেই জায়গায় হয়তো ইন্টারেস্টিং কিছু হলেও হতে পারে, লুসি পৌঁছে গিয়ে কি করতে পারে, সম্ভাবনাগুলো বেশ এক্সাইটিং লাগছে আর কি। আর এটা একটা আমি বলবো আপনাকে ভেবেছিলাম, একটা সত্যি প্রশংসা করার মতো, যে যাদের হয়তো বিজ্ঞানের কোনো মানে ব্যাকগ্রাউন্ড নেই, কল্পবিজ্ঞান সম্পর্কে হয়তো অতটা ইন্টারেস্টেড নন,
তাদের ক্ষেত্রেও কিন্তু এই বইটা পড়তে গিয়ে মনে হবে একটু সহজ সরল করে বলা, এইটা আমার খুব ভালো লেগেছে। সারল্য যেটা রয়েছে খুব ভালো লেগেছে এটা। এই এইটা বিপ্লব অ্যাকচুয়ালি এটা করতে আমার 25 বছর লেগেছে, যেটা তোমায় বললাম না, এটা অনেকটা টাইম। এটা মানে একদিনে হয় না না এগুলো, ওই জন্যই স্টুডিও গিবলিটার প্রতি আমার এতটা আপত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর এরকম কোনো বিশেষ জায়গা বা বিশেষ দিক বা বিশেষ কিছু কথা আমাদের বর্তমান পাঠক কিংবা আগামী পাঠক যারা পড়বেন আপনার এই সংখ্যা মানে কিংবা আগামী যেটা লিখছেন লুসিকে নিয়ে প্যারাবোলার সংখ্যা, তো সেটা দর্শকের জন্য কিছু আপনার বর্তমান বই কিংবা আগামী বইয়ের ব্যাপারে যে কেন পড়বে, মজার দিকগুলো বা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে যদি কিছু বলেন ভালো লাগবে। মজা, হ্যাঁ, মানে এটা আরেকটা যেখানটা আমার মনে হয়েছে বিপ্লব, যেখানটা আমি আরেকটু বেশি সচেতন ভাবে করতে পারি, যেটা আমি করিনি। এক্সপ্লিসিট মজাগুলো কিন্তু নেই, অনেকটাই এক্সপ্লিসিট কমিক, এক্সপ্লিসিট মজাগুলো নেই, কিন্তু হ্যাঁ সরল খুনসুটি এইগুলো আছে। সেটা প্রথম সরল খুনসুটি ব্যাপারটা প্রথমটাতেও ছিল, দ্বিতীয়টাতেও ছিল, তৃতীয়টাতেও আছে, চতুর্থটাতেও থাকবে। ঠিক মজা আর কমিক ফিলটা নেই, খুনসুটি আছে, খুনসুটি যার মধ্যে খুব সরল ব্যাপারটা, সেই জিনিসটা থাকবে। এটা একটা দারুণ কম্বিনেশন যে আপনি যেটা বললেন যে মজা বা খুনসুটি, তার মধ্যে একটা খুব গভীর সচেতনতার কথা, এইটা এমন করে মানে মিশে আছে, সেটা সত্যি প্রশংসা করার মতো। আমার আরেকটা মনে হয় কি জানো তো বিপ্লব, আজকাল মনে হচ্ছে সমাজটা এমন হয়ে গেছে, আমরা খুব অচিরেই, ধরো 70-এর শেষে, আমি তো 80-তে জন্মেছি, আমরা খুনসুটিটাকে ভালোবাসারই একটা রূপ হিসেবে দেখেছি। হোস্টেলে থেকেছি যখন, খুনসুটিগুলোকেই প্রেম ভালোবাসা হোস্টেল মেটদের মধ্যে। এখন খুনসুটি হলেই প্রথমেই আসে ইগো, খুনসুটি হলো এই তুই আমার স্পেসে কেন ঢুকে গেলি। খুনসুটির মধ্যে যে কত খুনসুটির মধ্যে যে কত সরল সচেতনতা বোধ আছে, কত 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 মানে নির্মল আনন্দ আছে, নির্মল প্রেম, সেইটা আমার মনে হয় ফিরিয়ে আনাটা দরকার। যেই জন্য আমি আবার তোমার লেখাটাই বলছি, লাপাতা লেডিস অসাধারণ এই জায়গাটায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার একটা অদ্ভুত কথাই জানতে চাইব, লুসি কলকাতায়, এই প্রসঙ্গে এবং এটা আমি ধরে নিচ্ছি যে আপনার পারমিশন নেই যে আজকের আমরা মোটামুটি অনেকটা সময় পেরিয়ে এসেছি, আজকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এটাই যদি আমাদের আমার দিক থেকে শেষ প্রশ্ন হয়, লুসি কলকাতা হয়তো খুব সিগনিফিকেন্ট, সময়কাল কি হতে পারে, বর্তমান আর ক বছর পর নাকি লুসি, সেই বিষয়ে লুসিকে আমার খুব মানে জানতে ইচ্ছে করছে। খুনসুটি আর মজা করেই বলছি, লুসিকে আমি 2016-তেই কলকাতায় আনতে চেয়েছিলাম, বাজেটে কুলোয়নি। তো যদি লুসির কলকাতার জন্য, কলকাতা না, পশ্চিম বাংলার প্রতি লুসির প্রেম প্রচন্ড, বাজেটে কুলালে লুসির পৃথিবী মানে অপরিসীম, লুসির ভালোবাসা অপরিসীম কলকাতার জন্য। কিন্তু এরম কিছু দিক কি থাকবে যে কলকাতায় রয়েছে লুসি, সে কি করতে পারে, কি তাকে ভাবিয়ে তুলতে পারে? দুটোই আমি যদি বলি, সিরিয়াস একটা দিকেও যদি আমি ইঙ্গিত করি বা যেতে চাই, সচেতনতার কথা যেটা আমরা আপনার কাছে সবসময় এক্সপেক্ট করি এবং লুসিতে পাতায় পাতায় রয়েছে, মানে লুসি ও প্যারাবোলার সংঘাতের পাতায় পাতায় রয়েছে। সেই সচেতনতার দিক থেকে যদি বলি বা ভালো লাগার দিক থেকে বলি, মজার দিক থেকে বলি, খুনসুটির দিক থেকে বলি, লুসি এবং কলকাতা বর্তমান সময়ে যদি ধরে নিলাম। হ্যাঁ, আমি এইটা আমাকে প্রচন্ড ভাবায়, মানে এইটা নিয়ে আমি
কনফিউজড হয়ে যাই। আমি তোমাকে আমার অনেকগুলো এটাতে নোটস আছে, আমি একটা নোট শুধু বলতে পারি। তা একটা নোট যেটা আমার মনে হয় যে কলকাতা কি, কলকাতা অ্যাকচুয়ালি কি। কলকাতার নাম সবাই বলে সিটি অফ জয়, কল্লোলিনী, এই তার অনেক দিক আছে। এই খাকি চ্যাপ্টারটা, বেঙ্গল চ্যাপ্টারটারও কলকাতা একটা দিক তুলে ধরা হয়েছে। তারপর অনেক লোক ছায়াছবি বানাচ্ছে ওখানে, কলাকুশলীরা আছে, প্রচুর কর্মী আছে, আর্টিস্ট আছে, রঙ্গকর্মী আছে, যারা প্রচুর ভালো কাজ করছে। কিন্তু কলকাতার পরিবেশ যদি বলি, একটা হচ্ছে বাহ্যিক পরিবেশ আর হচ্ছে অন্তর্নিহিত পরিবেশ। তা আমি যদি লুসিকে কলকাতায় আনি, আমি ডেফিনেটলি সেটাকে একটা ম্যাগনাম ওপাস ক্রিয়েট করবো কলকাতার একটা টাইম ডাইমেনশনে, কলকাতার অন্তর্নিহিত পরিবেশ, কলকাতার একটা বাহ্যিক পরিবেশ। সেই বাহ্যিক পরিবেশের অনেকগুলো 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 ইন্ডিকেটর, অনেকগুলো মাপকাঠি আমি ভেবে রেখেছি। সেই বাহ্যিক পরিবেশটার প্লটটা কিভাবে হবে এবং সেইটা নেক্সট 100 বছর, 200 বছর, 300 বছরে কোথায় যাচ্ছে। ঠিক আছে, যদি বাহ্যিক এবং তারপর বাহ্যিক পরিবেশ থেকে অন্তর্নিহিত পরিবেশ, আস্তে আস্তে মানুষগুলো কোন সম্প্রদায়ের, সমস্ত রকম। কারণ তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, আমি লেখাটা একটা সারল্য থাকবে, কারণ আমি কলকাতার খুনসুটিটা আমার মনে হয় হারিয়ে গেছে, যেটা আমি আবার বললাম। কলকাতার একটা জিনিস হারিয়েছে, কিন্তু কলকাতার খুনসুটিটা হারিয়েছে। মানে খুনসুটি যেটার মধ্যে একটা একটা অত্যন্ত সরল ব্যাপার ছিল, সেইটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে কলকাতা হারিয়েছে। সেটা আমার মনে হয়। আমি আমি ভুল হতে পারি, আমি ভুল প্রমাণিত হতে খুব খুশি হব। কারণ আমার মনে হয় একটা শহর যত সরল থাকে, সেই শহরটা বেঁচে থাকে। আর সেই শহরটাকে আমি, কলকাতা তো আবার একটা খুব প্রেমের জায়গা, জন্ম হয়েছে কলকাতায়, নিজের নিজের মাতৃভূমির সাথে ডিস্টোপিয়াটাকে মেলাতে আমার একটা সংঘাত হবে, একটা কষ্ট হবে। কিন্তু সেই সংঘাতটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, এবং কলকাতা আর তো সরল নেই। কলকাতার মানুষের অন্তর্নিহিত ব্যাপারগুলোতে একটা অসম্ভব রকম, যেটা তুমি প্রথমে প্রশ্ন করলে লুসি আমার মনেই, আর ওই মেফিস্টোফেলিস আর ফস্টের মধ্যে যে এক্সচেঞ্জটা, এইটাকে আমি ধরার চেষ্টা করব। কিন্তু সেটাতে বিজ্ঞান আসবে, সেটাতে অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জ। আমি অনেক বছর আগে 2006 তখন তখনকার যে সরকার ছিল, আমি একটা ক্লাইমেট মডেলিং টিমের পার্ট ছিলাম। আমরা সুন্দরবনের একটা ক্লাইমেট মডেল বানিয়েছিলাম, ক্লাইমেট ডিজাস্টার মডেল, যে কতটা কতটা কতগুলো স্টর্ম আসবে, কতটা টেম্পারেচার বাড়বে, কতগুলো আইল্যান্ড নষ্ট হয়ে যাবে, তার জন্য যে কমিউনিটিজ এর উপর ইম্প্যাক্ট, ট্রমা, মেমোরি লস, মেমোরি ফ্রেজিলিটি, সেটা আস্তে আস্তে কলকাতায় কিভাবে আসবে, এটা নিয়ে লিখেও ছিলাম। আমি কোথাও পাবলিশ করিনি, সেগুলো লিখেছি। পরবর্তীকালে অমিতাভ ঘোষ সেনি এত কিছু লিখলেন, এখন ওয়াইল্ড ফিকশন লিখেছে। তার আগে দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট, ওয়াইল্ড ফিকশনে উনি বারবার আন্দামান নিকোবরের যেটা হয়েছিল, যেটা ডিসেম্বর 26, 2004 ঘটনা। তারপর উনি একটা খুব ইন্টারেস্টিং টার্ম বলে, মিমেসিস। এই যে অনেকে বলে মিমেসিসটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড মাইগ্রেশন। এই ইস্যুস গুলো কিন্তু কলকাতার প্রতি আছড়ে পড়বে, এইগুলো কলকাতার বাহ্যিক পরিবেশে হবে। কিন্তু এইগুলো হচ্ছে একটা ডিস্টোপিয়া, যে ক্লাইমেট ডিজাস্টার, কলকাতা কিন্তু ক্লাইমেট ডিজাস্টারে একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সেই ডিজাস্টারটার একটা অন্তর্নিহিত একটা পারিপার্শ্বিক দিক আছে। কিন্তু আমি আবার খুব হোপফুলও। আমি জেনারেলি লুসি তো ফাইনালি অ্যাবাউট লাভ, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভিটি আর ইউথ। আমার মনে হয় মানুষ যতদিন সরল থাকবে, মানুষ উপায় বার করবে, কিন্তু সরল থাকতে হবে। লুসি কলকাতায় এরমই হবে কিছু একটা, যদি বাজেটে কুলায়। নিশ্চয়ই অসাধারণ, অসাধারণ। আপনার দূরদর্শিতা সত্যি প্রশংসনীয়। আর এই যে সারল্যের কথা বললেন, আমিও বারবার বলছি সহজ সরল দিকগুলো, সেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এবার আমার ব্যক্তিগতভাবে শুধু স্রষ্টা লেখক হিসেবে নয়, আনন্দজিৎ বা মানুষ হিসেবে অসাধারণ লেগেছে। তার দূরদর্শিতা, ভাবনা চিন্তা, সচেতনতা সত্যি ভাবিয়ে তোলে।
অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, শুভেচ্ছা রইল এই বইয়ের জন্য এবং আগামী সৃষ্টির জন্য। অঞ্জিতা, বলুন আপনি কিছু। অঞ্জিতা কিছু বলার আগে অসংখ্য ধন্যবাদ বিপ্লব আর আনন্দজিৎকে। খুব সুন্দর সেশনটা হয়েছে, আমরা খুব এনজয় করেছি, অনেকে লাইভ দেখেওছে। দুটো, একজন সম্পূর্ণ ভট্টাচার্য লিখেছে গ্ল্যাড টু হিয়ার ইউ বোথ, তারপর সুদীপ্ত আলোচনাটা খুব প্রশংসা করেছে। শাগনিক আমার বন্ধু, শাগনিক একটা কোয়েশ্চেন করেছে ইংলিশে, সেটা ও লিখছে যে হাউ ডু উই গেট দ্য নেক্সট জেনারেশন টু মুভ ফরওয়ার্ড with love and without ego through literature when there is such a plethora of violent and over-the-top content all around. এটা আনন্দজিৎ, তুমি একটু যদি বলো। আমি খুব সহজ কিছু উত্তর দিতে পারি আমার জীবনবোধ এবং জীবনধারা থেকে। আমি এইসব, আমার মনে হয় আজকের যারা বাচ্চা তারা তাদের 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 মাথা, তাদের মস্তিষ্ক আমার থেকে 100 বছর আগে হয়তো। কিন্তু আমি এখনো ধরো দিল্লিতে থাকলেও কাদা মাঠে গিয়ে গড়াগড়ি খাই। আমি আমি ঝড় আসলে, বৃষ্টি আসলে একটু মুখে একটা যদি বৃষ্টির ছাট লাগে, লোধি গার্ডেনে গিয়ে চুপচাপ ঘাসে শুয়ে পড়ি। নিজের আশপাশেই এই জিনিস প্রকৃতি দিয়ে দেয়। জার্মান একজন পোয়েট ছিলেন, উনি বারবার বলতেন, আমি আজকে সকালে ওনাকে পড়ছিলাম, আমি দাঁড়াও তোমাকে এক্সাক্ট রেফারেন্সটা দিচ্ছি, সকালেই পড়ছিলাম ওনাকে, হ্যাঁ, ফ্রেডরিক হোল্ডারলিন। তো এনার কবিতা খুব ইন্টারেস্টিং। এনার কবিতা, যেই প্রশ্নটা তুমি করেছো, উনি বারবার, উনি এরকম একটা, জার্মানি তো অনেক রকম কমপ্লিকেশনস এর মধ্যে দিয়ে যাওয়া একটা দেশ, উনি যখন এরকম বিব্রত বোধ করতেন উনি গাছকে গিয়ে জড়িয়ে ধরতেন এবং এটা করতেন উনি। তা আমি এগুলো করে থাকি। বাচ্চারা, আজকের বাচ্চারা এগুলো যদি করতে পারে ওটিটি ছেড়ে, আমার মনে হয় বাবা মারা যদি বাচ্চাদেরকে ওটিটির জায়গায় একটু ধাক্কা দিয়ে বলে তুই একটু ফুটবল খেলে আয়, একটু মোহনবাগান হেরে গেলে অথবা জিতে গেলে 2 দিন না খেয়ে বসে থাক, মন খারাপ কর, আমার মনে হয় তাতে ভালোই হবে এগুলো যদি হয়। একদম। অঞ্জিতা, মিউটে আছো। আমি অসম্ভব সুন্দর একটা আলোচনা আমরা শুনছিলাম এবং শেষের কথাটার সঙ্গে আমি 100 বার একমত। এবং এত সুন্দর একটা সাবলীল মানে সাহিত্য আলোচনা অনেকদিন পর আমি শুনলাম। ধন্যবাদ বিপ্লব বাবুকে এবং আনন্দজিৎ বাবুকে। আমি জানিয়ে রাখবো, এবং প্রকাশক হিসেবে এক্সেলার বুকস আমরা অত্যন্ত গর্বিত এরকম একটা প্রজেক্টের সঙ্গে বারবার অ্যাসোসিয়েটেড হতে পেরে। আর জানিয়ে রাখবো সবাইকে যে এই বইটা সংগ্রহ করা যাবে amazon.in থেকে, এবং ই বুক হিসেবে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে তারা গুগল বুকস থেকে তারা সংগ্রহ করতে পারেন। আমাদের সঙ্গে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য ধন্যবাদ বিপ্লব বাবুকে এবং আনন্দজিৎকে অসংখ্য শুভেচ্ছা আগামী কাজের জন্য। অহবা রিডার্স এবং রাইটার্স ক্লাবের সকল সদস্যরা যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।